প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ট্যাক্স ক্লিনিকের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই হয়তো জানেন, ট্যাক্স ক্লিনিক গত এক যুগের বেশি সময় ধরে ব্যক্তি ও কোম্পানি করদাতাদের আয়কর ও ভ্যাট বিষয়ে পরামর্শ প্রদান, রিটার্ন ফাইলিং এবং কর মামলা পরিচালনা করছে। পাশাপাশি গ্রাহকদের অ্যাকাউন্টস অডিট ও আরজেসি সংশ্লিষ্ট কাজ এবং বিভিন্ন ধরনের লাইসেন্স গ্রহণ ও নবায়নের কাজেও সহযোগিতা করছে। দেশের জনগণের মধ্যে ট্যাক্স সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্যাক্স ক্লিনিক 2015 সাল থেকে কর আইনের গুরুত্বপূর্ণ ও জটিল বিষয়গুলো সহজ ভাষায় লিখে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে। তারই ধারাবাহিকতায় এখন থেকে ভিডিও আকারেও কিছু পোস্ট প্রকাশ করা হবে। আমাদের লেখা এবং ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তী ভিডিও ও কর বিষয়ে আপডেট তথ্য পেতে আমাদের পেজটি ফলো করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক। আমাদের আজকের আলোচ্য বিষয় নতুন আয়কর আইনের যে সকল বিষয় করদাতাদের জন্য সুবিধা এবং যেগুলো কিছুটা অসুবিধার সৃষ্টি করেছে সেই বিষয় নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন, সম্প্রতি বাংলাদেশে নতুন আয়কর আইন চালু হয়েছে। বিগত প্রায় ৩৮ বছর ধরে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ দ্বারা দেশে আয়কর আদায় কার্যক্রম পরিচালনা করা হতো। নতুন এই আয়কর আইনের অধিকাংশ বিষয় পূর্ববর্তী আইনের মধ্যেও বিরাজমান ছিল। তবে নতুন আইনে কিছু কিছু বিষয় সম্পূর্ণ নতুনভাবে সংযুক্ত করা হয়েছে, আবার কিছু কিছু বিষয় পূর্ববর্তী বিধানের কিছুটা পরিবর্তন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে কিছু বিষয় করদাতাদের জন্য সুবিধা এবং কিছু কিছু বিষয় অসুবিধার সৃষ্টি করেছে। এখন আমরা তার মধ্যে কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা যে সকল বিধান চালু করায় করদাতাদের সুবিধা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আমাদের তালিকায় প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো নতুন ট্যাক্স আইনটি বাংলা ভাষায় প্রণীত, ফলে সব শ্রেণীর করদাতার কাছে সেটি সহজবোধ্য হয়েছে। আপনারা জানেন যে নতুন যে আইনটি চালু হয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় প্রণয়ন করা হয়েছে। পূর্বে যে আয়কর অধ্যাদেশটি ছিল সেটি ইংরেজি ভাষায় প্রণীত ছিল, ফলে সব শ্রেণীর করদাতার কাছে সেটি কিন্তু কিছুটা দুর্ভেদ্য ছিল, ফলে সেই সমস্যাটা কিন্তু এখন নতুন আইনে আর থাকছে না। তালিকার দ্বিতীয় নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো করদাতা যে কোনো সময় চলতি ও বকেয়া রিটার্ন স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিল করতে পারবে। এটি সব শ্রেণীর করদাতাদের জন্য কিন্তু একটি খুশির খবর, কারণ আপনারা জানেন যে ইতিপূর্বে কিন্তু নির্ধারিত সময়ের পরে আর স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করা যেত না। নতুন আয়কর আইনে কিন্তু এখন যে কোনো সময় কিন্তু একজন করদাতা তার রিটার্ন স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিল করতে পারবে। তালিকার তৃতীয় নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো নতুন আয়কর আইনে শর্ত সাপেক্ষে করদাতার ইটিন বন্ধ করার বিধান রাখা হয়েছে। এটিও প্রতিটি করদাতার জন্য একটি ভালো খবর, কারণ আগের বিধান যেটি চালু ছিল সেটিতে কিন্তু ইটিন বন্ধের কোনো বিধান ছিল না। তালিকার ৪ নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো যাদের বাধ্যতামূলক ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে তাদের তালিকাটা আইনে স্পষ্ট করা হয়েছে। এটিও যদিও আগের আইনেও ছিল, কিন্তু এটি নিয়ে অনেকের মধ্যেই দ্বিমত ছিল। এখন এই নতুন আইনে কিন্তু এই বিষয়টি আরো স্পষ্ট করা হয়েছে, অর্থাৎ কাদেরকে রিটার্ন দাখিল করতে হবে এবং কোন কোন ক্ষেত্রে রিটার্ন জমার স্লিপ লাগবে সেটি কিন্তু আরো বেশি স্পষ্টীকরণ করা হয়েছে। ফলে এই বিষয়গুলো কিন্তু করদাতাদের জন্য অবশ্যই সুবিধার কারণ হয়েছে। এখন আমরা যে সকল বিধান চালু করায় করদাতাদের কিছুটা অসুবিধা হয়েছে সেই বিষয়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় এক নজরে দেখে নিই। এই তালিকার প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো ট্যাক্স ডে এর মধ্যে রিটার্ন দাখিল না করলে কর রেয়াত, কর অব্যাহতি প্রভৃতি সুবিধা বাতিল হবে। অর্থাৎ আপনারা জানেন যে ব্যক্তি করদাতার ট্যাক্স ডে 30শে নভেম্বর এবং কোম্পানি করদাতার ট্যাক্স ডে 15ই জানুয়ারি। তো কোনো করদাতা যদি এই নির্ধারিত সময়ের মধ্যে তার আয়কর রিটার্নটি দাখিল করতে না পারেন, তাহলে কিন্তু সেই করদাতা তার আয়কর রেয়াত, কর অব্যাহতি কিংবা হ্রাসকৃত কর এর যে সুবিধা
গুলো আইনে দেওয়া হয়েছে সেই সুবিধাগুলো থেকে কিন্তু তিনি বঞ্চিত হবেন। তালিকার 2 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো নতুন আইনে করদাতার রিটার্ন দাখিল করার জন্য সময় বৃদ্ধির আবেদনের কোনো সুযোগ রাখা হয়নি। আপনারা জানেন যে যেহেতু এখন একজন করদাতা যেকোনো সময়ে কিন্তু স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে পারবে, সেহেতু আর সময় বৃদ্ধির আবেদন করার কোনো প্রয়োজনীয়তা নেই বিধায় আইনে কিন্তু এই সময় বৃদ্ধির আবেদনের কোনো সুযোগ রাখা হয়নি। তালিকার 3 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো বেতন খাতের আয়ের মধ্যে কর অব্যাহতি ভাতার পরিমাণ নির্ণয়ের নতুন নিয়ম চালু করা হয়েছে। আপনারা জানেন যে ইতিপূর্বে যে বিধানটি ছিল সেটি হলো একজন বেতনভোগী কর্মকর্তা বা কর্মচারী বাসা ভাড়া, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা পেতেন। সেটি কিন্তু এক বেসিকের পরিমাণের সাথে একটা সম্পর্ক ছিল। তো নতুন আইনে এই বিষয়টি পুরোটাই বাতিল করে নতুনভাবে একটি নিয়ম চালু করা হয়েছে। সেটি হলো একজন করদাতার মোট করযোগ্য আয়ের 1/3 অথবা 4.5 লাখ টাকা, এই দুইয়ের মধ্যে যেটি কম হবে সেটি কিন্তু কর অব্যাহতির সুবিধা পাবেন। বাকিটা তার করযোগ্য আয় অর্থাৎ কর নির্ধারণে প্রয়োগ করা হবে। এই বিষয়টি করার ফলে একদিকে যেমন কিছুটা বোঝার ক্ষেত্রে কিছুটা সুবিধা হয়েছে, অর্থাৎ এখন কিন্তু যেকোনো করদাতা সহজেই এটি নির্ণয় করতে পারবেন। অপরদিকে একটি সমস্যা যেটা হয়েছে সেটি হলো পূর্ববর্তী যে বিধানটি ছিল সেখানে একজন করদাতা করযোগ্য আয়ের পরিমাণ কিন্তু বা করের পরিমাণ কিন্তু কিছুটা কম হতো। এখন এই নতুন নিয়মের ফলে কিন্তু তার করযোগ্য আয়ের পরিমাণ কিছুটা বেড়ে যাবে, ফলে কর দায়ও কিন্তু কিছুটা বাড়বে। তালিকার 4 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো ব্যাংক সুদ, লভ্যাংশ প্রভৃতি আয় হতে উৎসে কর্তন করকে ন্যূনতম করের অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনারা জানেন ব্যাংক সুদ, লভ্যাংশ প্রভৃতি থেকে কিন্তু উৎসে কর্তন করা হয়। তো ইতিপূর্বে যে বিধানটি ছিল সেটি হলো এই ব্যাংক সুদ, লভ্যাংশ প্রভৃতি তার করযোগ্য আয়ের মধ্যে যুক্ত হতো এবং এখানে যে উৎসে কর্তন করা কর বা সনদ করদাতা সংগ্রহ করত সেটি কিন্তু তার প্রদেয় করের সাথে সমন্বয় করতে পারত। এখন যে বিষয়টি করা হয়েছে সেটি হলো এই উৎসে কর্তন করার কর কিন্তু অন্য কোনো করের সঙ্গে সমন্বয় করার সুযোগ নেই, অর্থাৎ এটি ওই খাতের আয়েরই ন্যূনতম কর হিসাবে গণ্য হবে। তালিকার 5 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো মূলধনী লাভ সহ কিছু চূড়ান্ত করদায় সম্পন্ন আয়কে মিনিমাম ট্যাক্স ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন যে ইতিপূর্বে আইনে যেটি ছিল সেটি হলো স্থাবর সম্পত্তি বিক্রির সময় বা হস্তান্তরের সময় বা রেজিস্ট্রেশনের সময় যে উৎসে ট্যাক্স আদায় করা হতো সেটি কিন্তু ওই খাতের আয়ের চূড়ান্ত করদায় হিসেবে গণ্য করা হতো। নতুন আয়কর আইনে কিন্তু এটি আর রাখা হয়নি, অর্থাৎ বিধানটি পরিবর্তন করা হয়েছে এবং এটিকে ন্যূনতম করের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ মূলধনী লাভসহ এমন কিছু আয় যার বিপরীতে উৎসে কর্তন করা হলে সেই কর্তন করা ট্যাক্সকে কিন্তু মিনিমাম ট্যাক্স হিসাবে ঘোষণা করা হয়েছে। তো মিনিমাম ট্যাক্স বের করার ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন বিধান রয়েছে, ফলে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে এই মূলধনী লাভের কারণে করদাতার নেট প্রদেয় করের পরিমাণ কিন্তু কিছুটা বেড়ে যাবে। তালিকার 6 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো ট্যাক্স ডের পরে কোনো করদাতা রিটার্ন দাখিল করলে তাকে মাসিক 4% সুদ গুনতে হবে। আমরা ইতিপূর্বেই আপনাদেরকে বলেছি যে এখন ট্যাক্স ডের পরেও কিন্তু রিটার্ন দাখিল করা যাবে, অর্থাৎ যে কোনো সময় একজন করদাতা কিন্তু স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে পারবে। তবে ট্যাক্স ডের পরে রিটার্ন দাখিল করলে তাকে কিন্তু মাসিক 4% অতিরিক্ত কর বা সুদ দিতে হবে। ভগ্ন মাসের ক্ষেত্রেও কিন্তু পুরো 1 মাসের হিসাব করে তাকে এই অতিরিক্ত কর বা সুদ প্রদান করতে হবে। তালিকার 7 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো কোম্পানি, ফার্ম, ব্যক্তিসংঘ, হাসপাতাল প্রভৃতিকে প্রতি মাসে টিডিএস রিটার্ন জমা দিতে হবে। আপনারা জানেন যে পূর্ববর্তী বিধানে কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানকে বছরে 2 বার টিডিএস রিটার্ন বা উৎসে কর্তনের রিটার্ন জমা দিতে হতো। এখন কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানকে প্রতি মাসে রিটার্ন দাখিল করতে হবে, অর্থাৎ একটি মাস শেষ হয়ে যাওয়ার পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে কিন্তু তাকে পূর্ববর্তী মাসের উৎসে কর্তনের সকল তথ্য
তার ট্যাক্স অফিসকে জানাতে হবে। এখন কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানের ট্যাক্স ডিপার্টমেন্ট বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট যারা এইগুলো দেখভাল করে তাদের কিন্তু কাজের পরিমাণ অনেক বেড়ে যাবে এবং প্রতিনিয়তই কিন্তু এই সমস্ত কাজের সঙ্গে তাদেরকে সংযুক্ত থাকতে হবে। আমাদের তালিকার ৮ নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো যে কোনো পরিমাণ বেতন ব্যাংকিং চ্যানেলে প্রদান না করলে সেই খরচ অগ্রাহ্য করা হবে। এটিও কিন্তু ব্যবসায়িক যে সমস্ত করদাতা রয়েছেন বা কোম্পানি করদাতা রয়েছেন তাদের জন্য কিন্তু একটা দুঃসংবাদ, কারণ অনেক প্রতিষ্ঠানই কর্মচারীদের বেতন নগদে প্রদান করেন। বিশেষ করে ছোট ছোট প্রতিষ্ঠান যার অল্প বেতন যেগুলো দিয়ে থাকে সেগুলো সাধারণত নগদে প্রদান করে থাকে। কিন্তু এখন এই নতুন আইনে যে বিষয়টি করা হয়েছে সেটি হলো যে কোনো পরিমাণ অর্থ কিন্তু তাকে ব্যাংকিং চ্যানেলে প্রদান করতে হবে। পূর্ববর্তী বিধানে 20,000 টাকা পর্যন্ত কিন্তু অন্যভাবেও বা নগদে প্রদান করার সুবিধা থাকলেও এই আইনে সেই বিধানটি কিন্তু আর রাখা হয়নি। ফলে প্রতিটি ব্যবসায়ী করদাতাদের কিন্তু এই বিষয়ে সতর্ক থাকতে হবে। অর্থাৎ কোনো প্রকার বেতন কিন্তু ব্যাংকিং চ্যানেলের বাইরে প্রদান করা যাবে না। যদি কেউ প্রদান করে তাহলে ট্যাক্স অ্যাসেসমেন্টের সময় ওই বেতনটিকে কিন্তু খরচ হিসাবে গণ্য করা হবে না। তো এই ছিল আমাদের দৃষ্টিতে নতুন আইনের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। নতুন নতুন কর বিষয়ে আপডেট তথ্য এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আগামীতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।